আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো শাতিল আরব এবং ইরাক ইরান এর যুদ্ধ সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো শাতিল আরবটা। শাতিল আরবটা আসলে কি? শাতিল আরবটা এটা মূলত হচ্ছে একটা নদী। এটা কোথায় অবস্থিত? এটা মূলত হচ্ছে ইরাকে অবস্থিত। ইরাকে অবস্থিত একটা নদী। এখন এই নদীটার উৎপত্তি আসলে কোনটা? দুইটা নদী আছে ইরাকের মধ্যে, একটা হচ্ছে দাজলা এবং হচ্ছে ফোরাত নদী। এই ফোরাত নদীর পূর্ব নাম ছিল ইউফ্রেটিস নদী, আর দাজলা নদীর পূর্ব নাম ছিল টাইগ্রিস নদী। এই দুইটা নদী মিলিত হয়ে একটা সাধারণ অববাহিকা মিলিত হয়েছে, পরিণত হয়েছে। সেই সাধারণ অববাহিকাটা বা সাধারণ যে নদীটা, সেই নদীটার নামই হচ্ছে সাতুল আরব। শাতিল আরব। আচ্ছা, এই শাতিল আরবটা পতিত হয়েছে হচ্ছে পারস্য উপসাগরে। ভৌগোলিকভাবে এই শাতিল আরবের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাক, ইরান এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের জন্য এটার অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীর যে অন্যতম তেল উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত এই মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্যের প্রায় 20% তেল এই শাতিল আরবকে কেন্দ্র করেই এবং পারস্য উপসাগরকে আর হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই আসলে পরিবাহিত হয়। তো 1980 সালের ঘটনা, 1980 সালের ঘটনা, তৎকালীন ইরাকের যে প্রেসিডেন্ট ছিল, তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন তিনি শাতিল আরবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেন। যে সে তিনি বলেন যে শাতিল আরবের নিয়ন্ত্রণটা সম্পূর্ণভাবে ইরাকের উপর থাকবে। এই জিনিসটা ইরানের যে বিপ্লবী সরকার, অর্থাৎ 1979 সালের বিপ্লবের, ইসলামিক বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠিত হয়, ইসলামী বিপ্লবের মাধ্যমে যে সরকারটা মূলত গঠিত হয়, ইসলামী বিপ্লব, সেই সরকারটা মেনে নেয়। অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি সরকার যেটা, সে সরকারটা মেনে নেয়। যার ফলশ্রুতিতে 1980 সালে একটা যুদ্ধ সংঘটিত হয়, যেটা ইতিহাসে ইরাক ইরানের যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধটা প্রায় 8 বছর পর্যন্ত স্থায়ী ছিল। 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত স্থায়ী ছিল, অর্থাৎ প্রায় 8 বছর। যদিও যুদ্ধের শুরুর দিকে ইরাক দাবি করছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে, ইরাকের যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ওই দাবি করছে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি এই যুদ্ধে জয়লাভ করবেন। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ইরানের যে যুদ্ধ কৌশল এবং তাদের যে অস্ত্রশস্ত্রের কাছে আসলে ইরাক পেরে উঠতে পারছে না। এবং ইরাক কিন্তু আমেরিকার কাছ থেকে যথেষ্ট পরিমাণ রাসায়নিক অস্ত্র, গোয়েন্দা সংস্থা এবং হচ্ছে অন্যান্য অনেক দিক থেকে আসলে সাহায্য সহযোগিতা পেয়েছিল। এর পরবর্তীতেও কিন্তু ইরাক সুবিধা করে উঠতে পারেনি। এবং যুদ্ধের ফলাফলটা কি হয়? যুদ্ধের ফলাফলটা হয় মূলত হচ্ছে কোনো পক্ষই আসলে জয়ী হয়নি, এটা একটা অমীমাংসিত যুদ্ধ হিসাবে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই যুদ্ধটা কত বছর পর্যন্ত স্থায়ী ছিল? 1988 সাল পর্যন্ত স্থায়ী ছিল, তো প্রায় 8 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এখন এই যুদ্ধে আমেরিকার ভূমিকাটা আসলে কি? আমেরিকা কেন চাইতো যে এই যুদ্ধে ইরাক জয়লাভ করুক এবং পরবর্তীতে কেন তিনি আবার সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল? মূলত 1979 সালে ইরান একটা বিপ্লব হয়। সেই বিপ্লবটার নাম হচ্ছে ইসলামী বিপ্লব। সেই বিপ্লবটার নাম হচ্ছে ইসলামী বিপ্লব। এই বিপ্লবটা মূলত তৎকালীন ইরানের যে শাসক ছিল, অর্থাৎ রাজা ছিল, সে রাজার নাম ছিল রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি, তার বিপক্ষে মূলত হচ্ছে এই বিপ্লবটা পরিচালিত। এই রেজা শাহ পাহলভি ছিল মূলত পশ্চিমা ভাবধারা পুষ্ট একজন শাসক এবং তিনি একজন স্বৈরা শাসকও ছিল বটে। যার ফলশ্রুতিতে 1979 সালে ইরানে যে বিপ্লবটা সংঘটিত হয়, সেই বিপ্লবের মাধ্যমে এই রেজা শাহ পাহলভির তার ক্ষমতাচ্যুত হয়। এবং ইরানের শাসন ভার সেটা মূলত দখল করে তৎকালীন ইমাম আয়াতুল্লাহ খামেনি এর নেতৃত্বে যে ইসলামিক শাসক গোষ্ঠী আছে, তারা মূলত এই ইসলামিক বিপ্লবী সরকার গঠন করে। অর্থাৎ হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র সৃষ্টি, ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক শাসন
ব্যবস্থা গড়ে ওঠে। এখন এই ইসলামী শাসন ব্যবস্থা গড়ে ওঠার ফলে আশেপাশের যে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজতন্ত্রভুক্ত যে সমস্ত দেশ আছে সেই দেশগুলির মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয় যে কখন আমাদের মধ্যে এই বিপ্লবের যে বাতাস, সে বাতাসটা ছড়িয়ে পড়ে এবং আমাদের দেশের মধ্য থেকেও রাজতন্ত্রটা বিলুপ্ত হয় এবং আমাদের দেশেও ইসলামিক শাসনতন্ত্রটা কায়েম হয়, যেটা আমেরিকার জন্য বড় একটা থ্রেট ছিল। কেন? মধ্যপ্রাচ্যে আমেরিকার যে আধিপত্য বিস্তারটা মূলত হচ্ছে এই সমস্ত রাজতন্ত্রের যে রাজা তাদের সাথে যোগসূত্র স্থাপনের মাধ্যমে হতো, কিন্তু যখন ইসলামী শাসন ব্যবস্থা চলে আসবে সেটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর আমরা জানি মধ্যপ্রাচ্য এটা হচ্ছে তেল সমৃদ্ধ একটা অঞ্চল, যেখানে স্বাভাবিক প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশের কাছে এটা অবশ্যই তেলের চাহিদাটা অনেক বেশি। আমেরিকা তো অবশ্যই একটা উন্নত দেশ, শিল্প উন্নত দেশ, তাদের জন্য অবশ্যই তেলের চাহিদাটা অনেক বেশি, যেহেতু শিল্প উন্নত একটা দেশ। তো সেক্ষেত্রে আমেরিকা কখনোই চাইতো না ইরানের মধ্যে যে ইসলামী বিপ্লবের ফলে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারটা যাতে না থাকে। এই কারণে ইউএসএ এর যে গভর্নমেন্ট, তৎকালীন ইউএসএ এর প্রেসিডেন্ট ছিল জিমি কার্টার। এই জিমি কার্টার আমেরিকার 39তম প্রেসিডেন্ট ছিল। এই জিমি কার্টার কি করতো? জিমি কার্টার সরাসরি ইরানের যে যুদ্ধ ছিল, ইরান এর যুদ্ধে সরাসরি ইরানের বিপক্ষে ইউএসএ ইরাককে সমর্থন করে। কারণ ইরাক যদি জিতে, এই যুদ্ধে জয়লাভ করে, তাহলে ইরানের যে বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকারের অবস্থাটা অনেকটা নাজুক হয়ে যায় এবং বিপ্লবী সরকারকে খুব দ্রুত উৎখাত করতে পারে। কিন্তু আসলে যুদ্ধের ফলাফলটা যেহেতু অমীমাংসিত ছিল, ইরানের যে ধারণা ছিল বা ইউএসএ যে ধারণাটা ছিল, ইরানকে আমি রাসায়নিক অস্ত্র, গোয়েন্দা সংস্থা যে সহায়তা, এগুলির মাধ্যমে হয়তো খুব দ্রুত ইরাক জয়লাভ করবে যুদ্ধে, কিন্তু এটা আসলে ব্যর্থ হয়। যার ফলশ্রুতিতে আসলে ইউএসএ যে আকাঙ্ক্ষিত যে ফলাফল, সে ফলাফলটা আসলে হয়নি এবং তৎকালীন ইরাকের যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনিও আসলে একটা পর্যায়ে বুঝতে পারে আমেরিকার যে চালটা, তিনি বুঝতে পারেন এবং তিনি আমেরিকার বিপক্ষে যান। আমেরিকার বিপক্ষে যাওয়াকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন কিন্তু ফাঁসি দেওয়া হয়। কিসের ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়? মানবাধিকার লঙ্ঘনের কারণে। এবং সে মানবাধিকারটা লঙ্ঘন হচ্ছে ইরানের শিয়া যারা 148 জন শিয়াকে হত্যার অপরাধে কাকে? ইরানের 148 জন শিয়া হত্যার অপরাধে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। এখন জিনিসটা কিরকম? সাদ্দাম হোসেনকে কিন্তু শিয়াদেরকে মারার জন্য অস্ত্রশস্ত্র এবং উস্কে দিয়েছিল কিন্তু আমেরিকায়। কিন্তু আবার পরবর্তীতে যখন তাদের স্বার্থটা হাসিল হয়নি, সেটাকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন কিন্তু ফাঁসি দেওয়া হয়। এটাই হচ্ছে আসলে আমেরিকার ইউএস এর প্রেসিডেন্ট, যারা ইউএস যে কোনো প্রেসিডেন্টই আসুক, তাদের কিন্তু যে কূটনীতিক যে পলিসিটা, সেটা কিন্তু আসলে এরকম। তারা সবসময় এরকম কূটনীতিক চালের মাধ্যমে দুইটা দেশের মধ্যে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করে এবং তাদের স্বার্থটা যতক্ষণ পর্যন্ত হাসিল হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এই সংগ্রামটা চালিয়ে যায়।